নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গল্প গাঁয়ের ডাক্তার। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গাঁয়ের ডাক্তার প্রথম পর্ব। গল্প পাঠে আমি অর্পিতা। ডাক্তার বেচারাম চক্রবর্তী। ডাক্তারি বিদ্যাটা তার কতখানি জানা ছিল তা বলতে গেলে অনেক কথা এসে পড়ে। সেসব কথা বলার বিশেষ প্রয়োজন নেই। অনেক দিন আগে থেকে তিনি এই গ্রামে বাস করে আসছেন। মাসিক বেতন 10 টাকা মাত্র। আজকালকার দিনে 10 টাকায় দিন চালানো বড় কঠিন, তবে কোনো ক্রমে তার চলে যেত, কারণ সংসারে তার কেউ ছিল না। লোকটি ছিলেন অত্যন্ত নিরীহ প্রকৃতির। কোনো জটিল ব্যাপারে কিছুতেই জড়িয়ে পড়তেন না। এখানে বাস করেও গ্রামের একজন হয়েও তিনি সকলের কাছ থেকে অনেক দূরে সরেছিলেন। রায়তের প্রকাণ্ড বড় বাগান, মাঝখানে বড় একটা পুকুর। জলটি তার কাঁচের মতো স্বচ্ছ। বাঁধানো ঘাটের দুপাশে সারি সারি কয়টি বকুল গাছ। বর্ষার সময় বকুল ফুটে উঠত, ঝরে তলা বিছিয়ে পড়ত। এ পাশের কেয়া গাছগুলিতে ফুল ফুটত। কেয়া বকুলের গন্ধ নিয়ে মাতাল ভ্রমর ছোটাছুটি করত। আম গাছের শাখায় বসে দোয়েল শীষ দিত। পাতায় পাতায় খঞ্জন নিচে বেড়াত। বকুলতলা শূন্য হতে না হতেই এদিককার শিউলি গাছগুলি সাদা সাদা ফুলে ভরে উঠত। সমস্ত রাতে গন্ধ বিলিয়ে সকালে ঝরে পড়ত। ছোট ছোট ছেলে মেয়েদের ফুল কুড়োনোর বিরাম ছিল না। সমস্ত বাগানটা তাদের অশান্ত পদক্ষেপে, চপল চিৎকারে, তরল হাসিতে মুখরিত হয়ে উঠত। এই বাগানের একটি পাশে পথের ধারে ছিল চক্রবর্তী ডাক্তারের ছোট খড়ের ঘরখানা। 4 চালা বারান্দা, মাঝখানে 2খানা ঘর মাত্র। এদিককার বারান্দা খানিকটা ঝাঁপ দিয়ে ঘিরে নিয়ে তারই মধ্যে রান্নাঘর রূপে ব্যবহৃত হয়। ঘর থেকে 20-25 হাত দূরে দাতব্য চিকিৎসালয়। এই ঘরটির অবস্থা অত্যন্ত শোচনীয়। খুঁটিগুলিতে ওই ধরে খেয়ে ফেলেছে। চাল অনেক জায়গায় নেই। দেওয়ালটি কোনো ক্রমে দাঁড়িয়ে রয়েছে মাত্র। এই ঘরখানির মধ্যে গুটি 2 ছোট আলমারি আছে। একখানা অতি জীর্ণ কোন অতীতের সাক্ষী চেয়ার আছে। তারই সমসাময়িক একখানা টেবিলও সেখানে আছে। যিনি এই দাতব্য চিকিৎসালয়টি স্থাপন করেছিলেন সেই উদার স্বভাব জমিদার রজনীনাথ এখন পরলোকে। দেশের দরিদ্র সম্প্রদায়ের দুঃখে তার হৃদয় কেঁদেছিল। তার ব্যারামের পরে এক শিশি ওষুধ পায় না, ভুগে ভুগে অবশেষে মৃত্যুমুখে পড়তে হয়। গরিবের কষ্ট তিনি অনুভব করতে পেরেছিলেন বলেই নিজের টাকা খরচা করে এই চিকিৎসালয় নির্মাণ করে দেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন লোকে খাঁটি ওষুধ পেয়েছে। সকল রকম ওষুধ তখন মজুদ থাকত। কিন্তু জমিদার রজনীনাথ মারা যাবার পর চিকিৎসালয়টি সংস্কার পর্যন্ত হয় না। তার কথা অনুসারে তরুণ জমিদার অবনীনাথকে বাধ্য হয়ে ওই চিকিৎসালয়ে বছরে কিছু করে ওষুধ আনিয়ে দিতে হতো। অপদার্থ ডাক্তারকে মাসে মাস 10টা করে টাকা জোগাতে হতো। ওষুধ আগে আসতো প্রচুর, লোকে খাঁটি ওষুধ পেত। এখন ডাক্তারখানায় আছে শুধু ক্যাস্টর অয়েল ও কুইনাইনের মিক্সচার। সেই ডাক্তারমশাই এখনও মিক্সচার তৈরি করেন, কিন্তু এখন তার হাত কাঁপে।
জলের পরিমাণ অত্যন্ত বেশি হয়ে যায়। ওষুধের শিশি দিয়ে তিনি যখন বলে দেন, কেমন থাকে বলে যাস, বলতেই মনে পড়ে যায় তিনি যে ওষুধ দিয়েছেন তাহা নিছক জল মাত্র। কিন্তু এই মিথ্যেকে ঢাকার সকল চেষ্টাই তার ব্যর্থ হয়ে যেত, কেননা লোকের অসুখ না কমে বরং বেড়ে চলত। তথাপি অজ্ঞ লোকেরা ওই ওষুধই গ্রহণ করত। তার দেশ পূর্ব বাংলার কোন পল্লী গ্রামে। কদাচিৎ তিনি দেশে যেতেন, কারণ তার কেউই ছিল না। যৌবনের শুরুতেই তার স্ত্রী মারা যায়, তখন তার মা বেঁচে ছিলেন। তিনি অনেক জেদ করেও তার ছেলের আর বিয়ে দিতে পারেননি। দেশ থেকে ভাইয়ের ছেলে প্রায়শই পত্র দিতেন, মাঝে মাঝে দেশে আসা দরকার। তার উত্তরে তিনি জানাতেন, তার কি যাবার জো আছে? এক দণ্ড কোথাও সরবার জো নেই, কারণ এত বড় গ্রামটার সব লোকগুলি তারই মুখ চেয়ে বেঁচে আছে। তিনি একটা দিন কোথাও গেলে এদের দেখার কোনো লোক নেই, ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যের সময় যখন গ্রামের পাঁচু মণ্ডল, ছকু মিয়া, রামচন্দ্র শাক প্রভৃতি লোকগুলি তার বারান্দায় বসে 5টা সুখ দুঃখের কথা বলতো, তারই মধ্যে এক ফাঁকে তিনি জানিয়ে দিতেন, এই দেখো আমার ভাইপো দেশে ফিরে যাওয়ার জন্য চিঠির ওপর চিঠি দিচ্ছে, কিন্তু যাই বা কী করে তাদের লিখে দিলুম। এখন তো আমার কোনো রকমের যাওয়া হতে পারে না। এই সব অসুখ বিসুখ নিত্য এ গায়ে লেগে রয়েছে। চলে গেলে যদি কিছু হয় আমারই তো পাপ, তোমাদের আর কি। গ্রামের বুদ্ধিমান মণ্ডলগুলি চমকে উঠত, আরও ভালো করে ডাক্তারমশাইকে আঁকড়ে ধরত। তা কি হয় ডাক্তারমশাই, আপনি গেলে আমরা দাঁড়িয়ে মরব। যাও বা 1-8 শিশি ওষুধ পাচ্ছি, তাও যে আর পাবো নে। গদগদ কণ্ঠে ডাক্তার বলতেন, সেটাকে আমি বুঝি নে মণ্ডল, ওই জন্যেই তো যাই নে, নইলে সেখানে আমার অভাব কিসের। দিন দিন বুড়ো হয়ে পড়ছি, তারা এখন আমায় বসিয়ে খাওয়াতে চায়, কিন্তু ওই যে বললুম কেবল তোমাদেরই জন্যে, নইলে এখানে থেকে আমার লাভ কি বলো? এমন করে দিন বেশ কেটে যেত না। বৈশাখ মাসের মাঝামাঝি আমবাগান আমে ভরে উঠেছে। ছেলে মেয়েদের দৌরাত্ম্য অত্যন্ত বেড়ে উঠেছে। এরই মধ্যে কয়েকটি দল কাগজের লবণ ও হাতে ছুরি অভাবে শামুকের খোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত দুপুরটা তাদের শান্তি নেই। ডাক্তারমশাই নিজের বাড়ির মধ্যে একখানা তক্তার উপর মাদুর পেতে তার উপর শুয়ে পড়েছিলেন। দুপুরবেলার খাওয়া শেষ হয়ে গেছে। পাঁচু মণ্ডলের বিধবা মেয়ে নারায়ণী বাসনগুলো মাজতে নিয়ে গিয়েছিল। বাসনগুলো মাজা শেষ করে বারান্দায় উপুর করে সাজিয়ে রাখতে রাখতে শান্তভাবে বলল, বাবা কি রোদ, চারদিক যেন একেবারে ঝলসে উঠেছে। ঘরের মধ্যে থেকে স্নিগ্ধ কণ্ঠে ডাক্তারমশাই বললেন, তোকে তো তখনই বারণ করলাম না রানী, এত রোদে অতগুলো বাসন মাজতে যাস নে, শুনলি নে তো আমার কথা। নারায়ণী শান্তভাবে বারান্দায় বসে পড়ে বলল, আপনার যেমন কথা ডাক্তারমশাই, বিকালবেলা কি ঘাটে যাবার জো আছে? গায়ের ভদ্রলোকের ছেলেরা এমন বদ, ঘাটে পথে দেখলে যা নয় তাই বলে বসে। আমরা গরিব মানুষ, তাদের কথা বলতে পারি নে যে, তাই সব সয়ে যেতে হয়। আর একদিনকার কথা ডাক্তারের মনে পড়ে গেল। নারায়ণীর বাবা একদিন বড় দুঃখ করে বলেছিল, ভদ্রলোকের ছেলেদের জ্বালায় আমাদের মতো গরিব লোকেদের পরিবার নিয়ে গাঁয়ে বাস করা বড় দুরূহ হয়ে উঠল দেখছি। কেন যে সে একথা বলেছিল তা বুঝতে ডাক্তারের বিশেষ বিলম্ব হয়নি। একদিন ঘাটের পথে এ প্রমাণ তিনি পেয়েছিলেন।
তিনি একটু থেমে বললেন, কথা শোনাচ্ছে দুপুরে কাজ সেরে রাখছিস, সে ভালো, কিন্তু এখন এই দুপুর রোদে কি করে বাড়ি ফিরবি নারানি? খানিকটা বসে যা, রোদটা একটু কমে আসুক, তারপর যাস। নারায়ণীর বিয়ে হয়েছিল খুব কম বয়সে। সে নাকি তখন 4-5 বছরের ছিল। মাত্র 7-8 বছর বয়সে সে বিধবা হয়। মা এতদিন বেঁচে ছিলেন, বছরখানিক হলো তিনি মারা গেছেন। সঙ্গে সঙ্গে বাবা আবার বিয়ে করেছেন। এই নতুন বউটির সঙ্গে নারায়ণীর মোটেও কোনো ভাব ছিল না। বউটি প্রায় তার সমবয়স্কা। ঝগড়া বিবাদে সুদক্ষ নারায়ণীকে সে আদতে দেখতে পারত না, প্রায় তাকে খেতে দিত না। নারায়ণী তখন নতুন বধূকে জব্দ করবার চেষ্টায় আহোরাত্র ফিরত। এর জন্য তাকে শাস্তিও কম পেতে হয়নি, কিন্তু তাতে সে ভুরুক্ষেপ করতো না। দৈহিক উৎপীড়নে সে বড় একটা কাবু হতো না। খাবার বন্ধ করলে একটু মুশকিল হতো। ডাক্তারমশাইয়ের কাছে 2-1 বার ভাত খেতে পেয়ে সে ভয় শূন্য হয়েছিল। বাড়িতে নিত্য অত্যাচার উপদ্রব করে বউটিকে মেরে ধরে পালিয়ে সে এখানে এসে জুটত। সন্ধ্যার সময় তার বাবা এসে তাকে ধরে নিয়ে যেত। তার বয়স এখন 14-15 বছর। যৌবন সীমায় পা দিয়েও মেয়েটি সে সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন ছিল। কিন্তু কেমন করে সে যে বুঝল ছেলেরা তাকে বিদ্রূপ করে এবং তাতে কেমন করে তার লজ্জা অনুভব হয়, এটাই বিস্ময়ের বিষয়। ডাক্তার একবেলা কোনো রকমে ভাতে ভাত রান্না করতেন। কিছুদিন থেকে এই মেয়েটি তার রাতের খাবারে ভাগ বসাচ্ছিল। বেচারা বৃদ্ধকে একবেলা খাবার খেয়ে থাকতে হতো। মেয়েটি যেদিন এখানে এসে জুটত সেদিন আর কিছুতেই নড়তে চাইতো না। ডাক্তার ডাক্তারি বইগুলি নড়াচড়া করিতেন, পাতা উল্টাতেন, আর সে অবাক হয়ে বসে দেখত। বোধহয় ভাবত ডাক্তার এত মোটা বইগুলি কি করে পড়েন। ডাক্তার যখন বইগুলি রেখে শান্তভাবে তামাক টানতেন ও নানা দেশ বিদেশের গল্প করতেন, তখন সে হাঁ করে সেই সব গল্প যেন গিলে খেত। ডাক্তার নিজেদের দেশের গল্প করতেন, কত নদীর গল্প করতেন। কলকাতায় একটা বাগানে কত রকমের জন্তু জানোয়ার আছে সেসব গল্প সবিস্তারে শোনাতেন। শুনতে শুনতে মেয়েটির চোখ দুটো অস্বাভাবিক রকমের দীপ্ত হয়ে উঠত। ডাক্তার গল্প শেষ করে যখন নিয়মিত দুপুরের ঘুম উপভোগ করতেন, তখন সে বসে বসে সেই সব কথাই তার মনের মধ্যে তোলপাড় করত এবং এই ভ্রমণকারী ডাক্তারটিকে অসাধারণ মানুষ বলে ধারণা করত। সে একদিন বারান্দায় আঁচলটা বেশ ভালো করে বিছিয়ে তার ওপর শুয়ে পড়ল। তারপরেই বলল, ডাক্তারবাবু, কাল বলেছিলেন গল্প বলবেন, আজ বলুন না। ডাক্তার অবাক হয়ে গিয়ে বললেন, কিসের গল্প বলবো বলেছিলুম তোকে? নারায়ণী বলল, কেন, আপনার দেশের গল্প? অন্য দেশের গল্প অনেক শুনেছি, আপনার দেশের গল্প ভালো করে বলুন। আমার দেশের গল্প? ডাক্তার হেসেই আকুল। আমার দেশের গল্প শুনবি? তবেই হয়েছে। আচ্ছা শোন তবে। সে এক আশ্চর্য গল্প। ডাক্তারের দেশ সে মেঘনা নদীর ধারে। সেখানে নিচে ধুধু করে সবুজ জল, ওপরে ধুধু করে সুনীল আকাশ। এপার থেকে ওপারটা দেখায় শাড়ির পাড়ের মতো। ডাক্তারের বাড়ি সেই নদীর ধারে। শাড়ির পাড়ের মতো জায়গা তারই ওপরে। আজও মনে পড়ে নৌকায় করে মেঘনার বুকে ঘোরা, মাছ ধরা, আনন্দের সেই সব গান। হায়রে, আজ সেসব অতীতে মিশে গেছে। অতীতের সেই সুখময় দিনগুলোর দিকে তাকিয়ে তিনি আজও কিছুতেই সুদীর্ঘ নিঃশ্বাস দমন করতে পারে না। গল্প শুনতে শুনতে নারায়ণীর চোখে কেবল সেই বিগত দিনগুলো ফুটে ওঠে। সে বাস্তব চোখে নৌকায় ওঠা, মাছ ধরা দেখে, কানে গান শুনতে পায়। এই একদিনই কি তার গল্প শোনা? সে প্রায় এসে জুটত।
ডাক্তারের দেশের গল্প তার কানে বড় ভালো লাগতো। সেখানকার লোকেরা কিভাবে জীবনযাপন করে, তার মতো তাদেরও দিন যায় কি না ইত্যাদি কথাগুলো সে বিশেষ করে জেনে নিত। বারান্দায় পা ছড়িয়ে বসে একটু একটু দুলতে দুলতে হঠাৎ সে কখন স্থির হয়ে যেত। তার মনটা এদেশ ছেড়ে চলে যেত সেই মেঘনার ওপারে, সেই গ্রামখানির মধ্যে। হঠাৎ কোনো দিন সে জিজ্ঞাসা করে বসত, আপনার বিয়ে হয়নি ডাক্তার মশাই? ডাক্তার হাসতেন। প্রায় সঙ্গে সঙ্গেই তার প্রফুল্ল মুখখানা গাম্ভীর্যের অন্ধকারে ছেয়ে উঠত। তিনি বলতেন, বিয়ে? না রে, আমার বিয়ে হয়নি। মেয়েটির কৌতূহল বেড়ে উঠত। বিয়ে হয়নি? আচ্ছা, বিয়ে হয়নি কেন বলুন না? আপনি তো বুড়ো হয়েছেন, এখনও কেন বিয়ে করেননি? সেসব কথার উত্তর এই ছোট্ট মেয়েটার কাছে দেওয়া যায় না। কাজেই ডাক্তার একেবারে নীরব হয়ে যেতেন। মেয়েটি বুঝত না বৃদ্ধ এখানে সকলের মধ্যে থেকে নিজের অতীত দিনের স্মৃতিকে ডুবিয়ে দেবার চেষ্টায় আছেন। মেয়েটি জানত না বিয়ের কথায় বৃদ্ধের মনে সেই অতীত স্মৃতি জেগে উঠে তাকে মারণাধিক যন্ত্রণা দেয়। কাজেই সে বারবার সেই গোপন কারণটি জানবার জন্য অত্যন্ত ব্যগ্রতা প্রকাশ করে। ডাক্তার মেয়েটির কথাকে চাপা দেবার মতলবে আবার এক আজগুবি গল্প ফেঁদে বসতেন। নারায়ণী তার প্রশ্ন ভুলে যেত, আবার হাঁ করে গল্প গিলত। এই চিকিৎসালয়টি ছিল ডাক্তারের প্রাণ। আজ এই ভাঙা ঘরখানার দিকে তাকিয়ে তার মনে পড়ে এই ঘরটির প্রতিষ্ঠান দিনটির কথা। আজ সেই ঘর ভেঙে পড়ে গেছে, এতে কারোর নজর নেই। একদিনকার বৈশাখী ঝড়ের একটা দমকায় চালের মটকাটা সশরীরে কোথাও উধাও হয়ে গেল। চালের যে ঘরগুলি অবশিষ্ট ছিল তাও বিপর্যস্ত হয়ে পড়ল। সেদিন সন্ধেবেলায় ডাক্তার নমশূদ্র মণ্ডল পাঁচু মণ্ডলের বাড়িতে এসে দেখা দিলেন। সকলকে ডেকে এনে সে ঘরের শোচনীয় অবস্থার কথা বর্ণনা করে অবশেষে বললেন, তোমরা তো দেখতেই পাচ্ছ ঘরটা ভেঙে পড়েছে, এখন কি উপায় তোমরাই বলো। পাঁচু মণ্ডল মাথা নেড়ে বলল, দেখুন ডাক্তার মশাই, ঘরটা একেবারে নতুন করে করতে হবে, নইলে মোটেই থাকবে না। ওর খুঁটিগুলো তো সব পচে গেছে, দেওয়ালটা অনেক জায়গায় খারাপ হয়ে গেছে। এতে খরচ তো বড় কম হবে না ডাক্তার মশাই? আমরা কি এ খরচ করতে পারবো? কোনো রকমের ছেলেপুলেগুলোকে মানুষ করি, খেতে খামারে কাজ করি, বছরে খাজনা দিতে ত্রাহি ত্রাহি করতে হয়। মণ্ডলের সঙ্গে সঙ্গে সকলেই এই কথায় সায় দিল। নিরুপায় ডাক্তার বললেন, তবে উপায়? নিতাই দাস বলল, এক কাজ করলে হয় না ডাক্তার মশাই? এই বাবুর কাছে গেলে হয় না? শুনেছি বাবু এসেছেন, এখন দিন কতক থাকবেন বটে। তিনি অবশ্যই ঘরটা নতুন করে তুলে দেবেন, আর দেওয়ারই কথা, কারণ তার বাপেরই তো জিনিসও। পঞ্চানন বলে উঠল, ঠিক ঠিক ঠিক, এই বাবুর কাছে যাওয়া উচিত। যুবক জমিদার রুদ্রমূর্তি ও অশিষ্ট আচরণের কথা মনে করে ডাক্তার কিছুটা দমে গেলেন। ইব্রাহিম মিয়া বলল, আপনি আপনি এখনই যান ডাক্তারবাবু, বাবু এখন বাইরে আসেন, এই সবে আমি দেখে আসছি। অবশেষে তাই করতে হলো। আজ আমি গল্পটি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গল্প গায়ের ডাক্তারের দ্বিতীয় পর্বের সাথে। ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।